ভাবুন তো, একটা দেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যদি হঠাৎ করে শুল্কের দেয়াল তুলে দেয়, তখন সেই দেশ কি করতে পারে? আজ আমরা ঠিক এই বিষয়টাই দেখব। কিভাবে বাংলাদেশ, মানে বিশ্বের অন্যতম এক প্রধান রপ্তানিকারক দেশ, এই রকম বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার মধ্যে টিকে থাকার জন্য নতুন অংশীদার খুঁজছে, বিশেষ করে ব্রাজিলের মতো দেশের সাথে সম্পর্ক গড়ে তুলছে। শুরুতেই একটা ব্যাপার পরিষ্কার করা দরকার। বাংলাদেশের যে অর্থনৈতিক সাফল্যের গল্প আমরা শুনি, সেটার পেছনে কিন্তু একটা বড় ঝুঁকি লুকিয়ে আছে। আর এই ঝুঁকিটা এমন একটা জায়গায় যা হয়তো চট করে চোখে পড়ে না। ব্যাপারটা অনেকটা এরকম, দেশের পুরো অর্থনীতিটা যেন একটা ফানেলের মতো, যার সবটুকু শক্তি এসে মিশছে একটা মাত্র শিল্পে। আর এই যে একক নির্ভরতা, এটাই কিন্তু পুরো অর্থনীতিকে বেশ ভঙ্গুর করে তুলেছে। এই স্লাইডের সংখ্যাটাই আসলে পুরো গল্পটা বলে দেয়। একবার দেখুন, বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮২% আসছে তৈরি পোশাক বা আরএমজি খাত থেকে। তার মানে কি, দেশের অর্থনৈতিক ইঞ্জিনের মূল চালিকা শক্তি কিন্তু এই একটাই শিল্প। এই যে নির্ভরতা, এটা শুধু শিল্পেই থেমে নেই, বাজারের ক্ষেত্রেও একই অবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র হল বাংলাদেশের জন্য একক বৃহত্তম রপ্তানির বাজার। এর ফলে কি হয়, সেখানে যদি কোনো নীতির সামান্য পরিবর্তন হয়, তার সরাসরি ধাক্কাটা এসে লাগে বাংলাদেশের অর্থনীতিতে। আর এখানেই আসল বিপদটা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কিছু বাংলাদেশি পণ্যের উপর যে নতুন শুল্ক বসিয়েছে, তার পরিমাণটা শুনলে অবাক হতে হয়। ৩৭% পর্যন্ত। ভাবা যায়, এই বিশাল শুল্কের দেয়ালটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিযোগিতার সুবিধাকেই একরকম হুমকির মুখে ফেলে দিয়েছে। তো এত বড় একটা হুমকির মুখে বাংলাদেশ ঠিক কি করছে? উত্তরটা হলো বাজারকে ছড়িয়ে দেওয়া। আর এই নতুন পথের খোঁজে একেবারে কেন্দ্রবিন্দুতে আছে ল্যাটিন আমেরিকার মতো একটা নতুন সম্ভাবনাময় অঞ্চল। এই স্লাইডটা দুটো ভিন্ন বাস্তবতাকে পাশাপাশি তুলে ধরে। একদিকে দেখুন, পুরনো বাজারে ঝুঁকি বাড়ছে, একই শিল্প আর বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা, উঁচু শুল্কের বোঝা আর মারাত্মক প্রতিযোগিতা। আর অন্যদিকে ল্যাটিন আমেরিকার মতো নতুন বাজার বিশাল এক দরজা খুলে দিচ্ছে, প্রায় ৬৫০ মিলিয়ন নতুন ভোক্তা, আর সেখানে মধ্যবিত্ত শ্রেণীর চাহিদাও বাড়ছে হু হু করে। এখন প্রশ্ন আসতেই পারে, বাংলাদেশের হাতে এমন কি আছে যা ল্যাটিন আমেরিকার বাজারের জন্য একদম ঠিকঠাক? তালিকাটা বেশ ইন্টারেস্টিং। তৈরি পোশাক তো আছেই, সাথে ফার্মাসিউটিক্যালস, পাট আর পরিবেশবান্ধব পণ্য এবং চামড়াজাত পণ্য ও জুতা। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ল্যাটিন আমেরিকার বাড়তি থাকা চাহিদার সাথে একেবারে মিলে যায়। কিন্তু এত দূরের দুটো অর্থনীতির মধ্যে এই বাণিজ্যিক সেতুটা তৈরি হচ্ছে কিভাবে? এর পেছনে কিন্তু কিছু প্রতিষ্ঠান মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। এই সম্পর্কে অন্যতম প্রধান কারিগর হল ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সংক্ষেপে বিবিসিসিআই। তাদের নিজেদের ভাষাতেই তারা ব্রাজিল আর বাংলাদেশের ব্যবসায় মহলের মধ্যে একটা ভাইটাল লিঙ্ক বা গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে। তাদের মূল কাজগুলো দেখলে বোঝা যায় এটা শুধু একটা সাধারণ চেম্বার অফ কমার্স নয়। তারা একদিকে যেমন বাণিজ্য আর বিনিয়োগের রাস্তা তৈরি করে, তেমনি ব্যবসায়ীদের হয়ে দর কষাকষি করে, কঠিন সব তথ্যকে সহজ করে দেয়, আর সবচেয়ে বড় কথা, দুই দেশের মধ্যে সহযোগিতার একটা সেতু তৈরি করে। কিন্তু এই বাণিজ্য সম্পর্কটা গড়ে তোলা কিন্তু একদমই সহজ নয়। এখানে একটা বড় বাস্তব চ্যালেঞ্জ আছে, যার নাম ল্যান্ডেড কস্ট। আর এই একটা জিনিসই বুঝিয়ে দেয় যে বিবিসিআই এর মতো প্রতিষ্ঠানের দরকারটা ঠিক কতটা। একজন বিশেষজ্ঞের এই কথাটা শুনলেই সমস্যার গভীরতা বোঝা যায়। বাংলাদেশি রপ্তানিকারকরা ব্রাজিলে গিয়ে প্রায়ই ডিল ফাইনাল করতে পারে না, একটাই কারণে, ক্রেতার জন্য পণ্যের মোট খরচ, মানে ল্যান্ডেড কস্ট, যা ভাবা হয়েছিল তার চেয়ে অনেক বেশি হয়ে যায়। তাহলে এই ল্যান্ডেড কস্ট জিনিসটা ঠিক কি? সহজভাবে বললে, এটা হলো একটা পণ্য ক্রেতার দরজা পর্যন্ত পৌঁছাতে মোট কত খরচ হলো তার হিসাব। শুধু পণ্যের দামটাই কিন্তু শেষ কথা না, এর সাথে যোগ হয় পরিবহন খরচ, ইন্স্যুরেন্স আর সব ধরনের আমদানি ট্যাক্স, শুল্ক এবং ক্লিয়ারেন্স ফি। সব মিলিয়ে যে ফাইনাল অঙ্কটা দাঁড়ায়, সেটাই ল্যান্ডেড কস্ট। আর ব্রাজিলের ক্ষেত্রে এই হিসাবটা আরও অনেক বেশি জটিল। দেখুন খরচগুলো কিভাবে একটার উপর আরেকটা যোগ হয়। প্রথমে পণ্যের মূল দাম, পরিবহন আর ইন্স্যুরেন্স মিলে হয় কাস্টমস ভ্যালু। সেটার উপর বসে আমদানি শুল্ক। এবার সেই মোট অঙ্কের উপর বসে আবগারি কর। তারপর আবার যোগ হয় সামাজিক কর। আর সবশেষে এই পুরোটার উপর বসে প্রাদেশিক কর বা আইসিএমএস। মানে এটা একটা ট্যাক্সের উপর ট্যাক্সের পিরামিড। এই উদাহরণটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন, একটা পণ্যের প্রাথমিক দাম $10,800, কিন্তু ব্রাজিলের সব কর যোগ করার পর শুধু করই দিতে হচ্ছে প্রায় $7,264।
ফলে যে পণ্যের দাম ছিল $10,000 কিছু বেশি, সেটার চূড়ান্ত ল্যান্ডেড কস্ট গিয়ে দাঁড়াচ্ছে $18,064। মানে প্রাথমিক দামের ওপর প্রায় 70% অতিরিক্ত খরচ। এই কারণেই আগে থেকে সঠিক হিসেবটা করা এত জরুরি। তো এই যে এত জটিল সব সমস্যা, এর বাস্তব সমাধানটা কোথায়? এখানেই বিবিসিআই এর মতো প্রতিষ্ঠানগুলো রপ্তানিকারকদের জন্য একটা টুলকিট বা প্রয়োজনীয় সরঞ্জামের বাক্স হিসেবে হাজির হয়। সুতরাং বিসিসিআই ঠিক কিভাবে ব্যবসায়ীদের এই বাধাগুলো পার হতে সাহায্য করে? চলুন উত্তরটা খুঁজে বের করা যাক। প্রথম এবং সবচেয়ে বড় সুবিধা হল নেটওয়ার্কিং। এর মাধ্যমে ব্যবসায়ীরা খুব সহজে পেশাদার এবং সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারে। মানে সঠিক মানুষ খুঁজে বের করা, পার্টনারশিপ তৈরি করা, এই কঠিন কাজগুলোতে তারা সরাসরি সাহায্য করে। দ্বিতীয়ত, সঠিক তথ্য আর রিসোর্স। কোন বাজারে কি চলছে, কোন নীতিতে পরিবর্তন আসছে, নতুন নিয়মকানুনগুলো কি, এই সব জরুরি তথ্য তারা সদস্যদের কাছে পৌঁছে দেয়। ফলে ব্যবসায়ীরা সবসময় আপ টু ডেট থাকতে পারে। আর তৃতীয়ত, তারা সদস্যদের হয়ে প্রতিনিধিত্ব করে। সরকারি সংস্থাগুলোর সাথে আলোচনায় তাদের পক্ষে কথা বলে এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য যে বিশাল পরিমাণ কাগজপত্র আর নিয়মকানুন মানতে হয়, সেই পুরো প্রক্রিয়াটাতেও সাহায্য করে। এক কথায় বলতে গেলে বিসিসিআই একটা অপরিহার্য গাইডের মতো কাজ করে। বাণিজ্যের এই জটিল চ্যালেঞ্জগুলোকে তারা ছোট ছোট সহজ পদক্ষেপে ভেঙে দেয়, যাতে ব্যবসায়ীরা সহজেই পথ চলতে পারে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। বিশ্ব বাণিজ্যের মানচিত্র যখন প্রতিনিয়ত নতুন করে আঁকা হচ্ছে, তখন কোন দেশগুলো যথেষ্ট সাহস দেখিয়ে ভবিষ্যতের সেরা অংশীদারিত্বগুলো গড়ে তুলবে? উত্তরটা হয়তো সময়ে বলে দেবে।